জুলাই জাদুঘর জিনিসটা যে যাই বলুন না কেন আমার খুব ভালো লেগেছে। ফারুকী এই একটা কাজ খুব সুন্দরভাবে ভালোভাবে করেছে। আপনারা যারা ফারুকীর শত্রু আছেন আপনারা বলবেন যে এখান থেকে ব্যাপক টাকা পয়সা সরিয়েছে, এটা করেছে, বাট আমি এটার মধ্যে কোনো সত্য মিথ্যা জানি না, এবং এটা সত্য হলো আমি কোনো দোষ দেখি না। ক্রিয়েটিভ কাজে একটু টাকা পয়সা খরচ হবে, জিনিসটা ভালো হলেই হইলো। তো জুলাই জাদুঘর এর উদ্বোধনের আগে আমি যখন ইউনুস সাহেব হেঁটে হেঁটে বেড়াচ্ছিলেন তখন এটা দিয়ে একটা ভিডিও ক্লিপ দেখলাম। তো এখন ভাবলাম যে যেহেতু এটা উদ্বোধন হয়েছে কি অবস্থা দেখি, এটার জন্য একটা ভিডিও স্ক্রল করছিলাম। তো সেই ভিডিও স্ক্রল করে কি দেখলাম সেটা খুব ইন্টারেস্টিং। আমাদের থেকে তারা 50 টাকা সমমূল্যের একটা টিকিট নিয়েছে, কিন্তু আমাকে টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে 3 থেকে 12 বছর বয়সে বাচ্চাদের একটা টিকিট যার সমমূল্য 20 টাকা, কিন্তু আমার থেকে তারা নিয়েছে 50 টাকা। জুলাই পরবর্তীতে জুলাইয়ের একটা স্মৃতিময় জায়গায় জনগণের সাথে কর্তৃপক্ষের স্রেফ প্রতারণা। আসলে আমি একজন পূর্ণবয়স্ক অ্যাডাল্ট পারসন। এখন আমরা আসছি আজকে জুলাই স্মৃতি জাদুঘরে। তো এখানে এসে আমাদের থেকে তারা 50 টাকা সমমূল্যের একটা টিকিট নিয়েছে, কিন্তু আমাকে টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে 3 থেকে 12 বছর বয়সে বাচ্চাদের একটা টিকিট যার সমমূল্য 20 টাকা, কিন্তু আমার থেকে তারা নিয়েছে 50 টাকা। ভিডিওতে দেখলাম এই প্রথম দিন জাদুঘর খোলার পরে যখন প্রথম লোকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে ওই দিন থেকে চুরি শুরু হয়ে গিয়েছে। 50 টাকার টিকিট এই শিশুদের যে টিকিটটা আছে সেটা দেওয়া হচ্ছে, এবং সেটা দিয়ে 30 টাকার টিকিট দিয়ে 50 টাকা নেওয়া হচ্ছে, বাকি 20 টাকা গাপ। আপনারা যারা অঙ্কে ভালো বা যারা ধরেন ছোটবেলা ঐকিক নিয়মে অঙ্ক করেছেন তারা একটু হিসাব করে দেখেন যে 50 টাকার মধ্যে যদি 20 টাকা গাপ হয় তাহলে 100 টাকায় কত পার্সেন্ট চুরি হচ্ছে। সুতরাং আপনারা যারা আগে থেকে 10% বলেন তারা এখন হিসাবটা শুধরায় নেন ভাই। কি বলবো আর কি, এটা বাটপারে চুরির তো একটা সীমা থাকা উচিত, তাই না? জুলাই জাদুঘর একটা ভালো জিনিস, পবিত্র জিনিস, সুন্দর জিনিস বানানো হয়েছে জুলাইয়ের আন্দোলনের জন্য। সেটাতে বানানোর সময় একটা চুরি করেছে সেটা ঠিক আছে, সেটা ক্রিয়েটিভ কাজের চুরি, তো আমি আগে অ্যাপ্রুভ করে দিলাম। লোকজন ঢুকছে ওইটা থেকে চুরি করবে সেটাও ঠিক আছে, কিন্তু একেবারে প্রথম দিন থেকে চুরি করে ফেলাটা একটু বেশি হয়ে গেল না? তো এই চোরদের কাছে পড়েছে দেশ আর কি। এর মধ্যে আমি দেখলাম যে সাদেক হোসেন খোকার সন্তান আমাদের ইশরাক সাহেব দাবি করেছেন যে জুলাইয়ের যারা মারা গিয়েছিলেন তাদের কবর বাধাই করার জন্য 2 লাখ টাকা করে দেওয়া হয়েছিল, ওই টাকাটাও গায়েব হয়ে গিয়েছে। আমি বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করি যারা জুলাইতে মারা গিয়েছেন তাদের কারো কবর একটু খুঁড়ে ফেলাটা তো হয় না, একটু স্ক্যান করে যদি কোনোভাবে দেখতে পারে। যে আমার ধারণা এদের অনেকের কঙ্কাল পর্যন্ত নিয়ে মেডিকেলে বিক্রি করে দিয়েছে। এই হচ্ছে গিয়ে এই বাটপারদের কবলে এই মুহূর্তে বাংলাদেশ আছে আর কি, দীর্ঘদিন ধরে আছে। তো এই যখন অবস্থা তখন আমি ভাবলাম যে জুলাই জাদুঘরটা যেরকম একটা সুন্দর হয়েছে একইভাবে আমাদের এখন একটা জুলাই চিড়িয়াখানা করা উচিত। জুলাই চিড়িয়াখানা করে এই যে চিড়িয়াগুলা মুক্ত হয়েছে 24-এর 5 আগস্টের পরে, বিভিন্ন কিসিমের চিড়িয়া, এই চিড়িয়াগুলোকে এখন আসলে একটা খাঁচা বন্ধ করা হোক না হোক একটা চিড়িয়াখানা রাখা উচিত। এদেরকে আমরা টিকিট কেটে গিয়ে দেখবো। এদেরকে যদি আমরা টিকিট কেটে গিয়ে না দেখি তাহলে জিনিসটার মজা থাকে না। এর চেয়ে বড় কথা হচ্ছে দেশকে এখন একটা সিস্টেম এবং শান্তিতে যদি নিয়ে যেতে হয়, একটু থিতু করতে হয়, তাহলে এই যে জুলাই আপনারা তো বলবেন জুলাই জঙ্গি, ওইভাবে বলা ঠিক না, কিন্তু এই যে তথাকথিত জুলাইয়ের লোকজন যেগুলা কবর বাঁধায় টাকাটা পর্যন্ত খেয়ে ফেলতেছে, জাদুঘর এটা বানাইছে তাদের জন্য, তাদের আন্দোলন বিপ্লব, তাদের ইতিহাস বর্ণনা করার জন্য, ওইটা প্রথম দিন থেকে টাকা খাওয়া শুরু করেছে। দুঃখ লাগে বেচারা রাষ্ট্রপতির জন্য। বেচারা রাষ্ট্রপতি প্রথম যখন রাষ্ট্রপতি হয়েছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন, একটা ইংরেজি বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছিলেন। কারণ হচ্ছে জুলাই উপলক্ষে তারা একটা অনুষ্ঠান করেছেন এবং এখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। বেচারা রাষ্ট্রদূতরা পালিয়ে গিয়ে যান বাঁচাইছেন। এমন প্রোগ্রাম। আপনারা জানেন যে কূটনৈতিক নিয়ম এবং শিষ্টাচার হচ্ছে যদি কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান থাকেন, তিনি যতক্ষণ বক্তৃতা দিবেন না একজন রাষ্ট্রদূত ওই দেশের ওইখানে উঠে যেতে পারেন না। এটা একটা বেয়াদবি। কিন্তু আমাদের বেচারা রাষ্ট্রপতি ইংরেজিতে একটা বক্তৃতা লিখে নিয়ে গেছিলেন, উনি নিজে বলেছেন। কিন্তু এখানে যারা বিদেশি বসা ছিল আমি মনে মনে চিন্তা করছিলাম যে ইংরেজিতেই ভাষণ দেবো, বিদেশিরা দেখুক 16 বছর আমরা কিভাবে কাটিয়েছি, কিন্তু তারা তো চলেই গিয়েছে। সেই বক্তৃতা দেওয়ার আগে এই রাষ্ট্রদূতেরা যান নিয়ে পালিয়ে গিয়েছেন, এইটা আবার ভিডিও আছে।
দেশের এই হচ্ছে গিয়ে অবস্থা। দেশের এই যে তামাশা শুরু হয়েছে, যে দেশে আপনি একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতির বক্তৃতা শোনার আগে রাষ্ট্রদূতটা পালিয়ে যেতে হচ্ছে, যান নিয়ে পালিয়ে যেতে হচ্ছে, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয়। এবং এখানে শেষটা, আপনারা অনেকেই জানেন যে পাকিস্তানের রাষ্ট্রদূতের বাসায় রহস্যজনক অগ্নিকাণ্ড হয়েছে এবং তিনি আইসিইউতে ছিলেন, তার স্ত্রী আইসিইউতে ছিলেন, আমরা শুনলাম। কিন্তু এই খবরটা কিন্তু ধামাচাপা ছিল, 13-14 ঘন্টা পর থেকে মিডিয়া এটা গুজগুজ ফিসফিস হওয়া শুরু হয়েছে। আমরা জানি না এটা কি সাধারণ দুর্ঘটনা ছিল নাকি অন্য কিছু, কেন এই খবর ধামাচাপা দেওয়া হচ্ছে। কিছু রাষ্ট্রদূত দৌড়ে পাল্লা বাঁচতে পারলো, বেচারা কেন বের হতে পারলেন না। এবং পাকিস্তানের ব্যাপারে আমরা জানি তারা একটু জঙ্গি ভালোবাসেন, সুতরাং তাদের কোনো ভাই বন্ধু এখানে আছেন কিনা না, বা অনেকে বলে থাকেন যে একসময় অনেকে পালিয়ে নাকি ওই হাইকমিশনে আশ্রয় নিয়ে থাকতেন, তাদেরকে ওই কোনো দুর্ঘটনা ঘটালেন কিনা না, এটা কিন্তু তদন্তের বিষয়। বাংলাদেশে এসে যদি বেচারা রাষ্ট্রদূতরা বেঘরে কোনো আক্রমণের শিকার হন, প্রাণহানির শিকার হন বা কোনো ক্ষতির মধ্যে পড়েন, এটা দেখার দায়িত্ব কিন্তু বাংলাদেশি নাগরিক হিসাবে শুধু সরকারের না, আমাদের সকলেরই। এবং আমরা চাই যে এই সময় যে রাষ্ট্রদূতরা আছেন তারা দৌড়ে হোক, পালিয়ে হোক, যেভাবেই হোক প্রাণ রক্ষা করে যাতে চলতে পারেন। কারণ হচ্ছে কূটনীতি একটা ইম্পর্টেন্ট জিনিস। আর এই কূটনীতি যে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটার জন্য আপনারা দেখবেন যে এই চিড়িয়াখানায় আমি আরো কিছু লোকজন রাখতে চাই, যেটা হচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার ভাষণ দিল্লিতে মানে উনি প্রেস মিট করার পরে খুব রেগে মেগে ডান্ডা করে দেবো ঠান্ডা মোডে একটা কিছু লিখেছে আর কি। মানে এটা ইংরেজিতে যেমন লিখেছে, ভালোই লিখেছে, মানে ইংরেজিতে লেখলে নিশ্চয়ই এটা ভালো কিছু লিখেছে। তো তারা একটা প্রতিবাদ লিপি দিয়েছে, খুব ভালো, খুবই শক্ত প্রতিবাদ লিপি দিয়েছে। আমি তাদের সাথে একমত আছি। ভারতের দাঁত ভাঙা জবাব আমরা এইভাবে দিতে চাই। মুশকিলটা হলো সেটা তারা 9 বার এডিট করেছে। মানে সরকারে এই লেভেলের, মানে আমরা আগে যেটা বুঝতাম, মানে আমরা যখন ছাত্র ছিলাম, আমার মনে আছে যে আমার বাবা বলতেন যে যারা খুব ভালো ছাত্র তারা ফরেন সার্ভিসে যায়, যারা খুব ইংরেজি জানে তারা ফরেন সার্ভিসে যায়, তোমরা একটু ভালো করে ইংরেজি শিখো, ফরেন সার্ভিসে যেতে পারবে। তো আমার ধারণা ছিল অন্যখানে যাই অবস্থা, ফরেন সার্ভিসে যারা আছেন, পররাষ্ট্র যারা দেখছেন, তারা ইংরেজি জানেন। এবং এখন যারা পররাষ্ট্র সামলান, একজন হচ্ছেন রজার রহমান খলিল হিসাবে, খলিল সাহেবকে আপনারা চিনেন, উনি দীর্ঘদিন আমেরিকা থেকে গিয়েছেন এবং তার সাথে আছেন আমাদের দেশি ভাই একজন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে প্রতিমন্ত্রী মর্যাদা আছেন, তিনি গেছেন আবার আমাদের লন্ডন থেকে, সিলেটি ভাই। তো এই দুজনই তাহলে তো ইংরেজি জানার কথা, এবং তাদের নিচে তো আছেন খুব ভালো ভালো ফরেন সার্ভিস ক্যাডাররা। কিন্তু 9 বার ফেসবুকের একটা পোস্ট এডিট করতে হয়েছে তাদেরকে। আমি সরকারকে অনুরোধ করবো, আপনারা চ্যাট জিপিটি বলে একটা জিনিস আছে, এইটা দিয়ে ইংরেজি লেখা চেষ্টা করেন, এইটা দিয়ে করেন। আপনারা যদি হান্নান মাসুদ মার্কা ইংরেজি লিখেন এবং 9 বার এডিট করেন, এটা দেখতে ভালো দেখে না। ক্লড বলে একটা নতুন এআই এসেছে, এরা নাকি খুব ভালো ইংরেজি পারে, মানে যারা ইংরেজি আমি বেশি একটু লিখতে চান তারা নাকি ক্লডের মধ্যে দিয়ে স্ক্রিপ্ট লেখেন। আপনারা ক্লডও ট্রাই করতে পারেন। এগুলো সাধারণত ফ্রি হওয়ার কথা বা খুব অল্প টাকা দিয়ে আপনারা পারবেন। কিন্তু এই নিজেদের অযোগ্যতা, অদক্ষতাটাকে দয়া করে বাইরের দেশের গুলোর সামনে একটু দেখিয়েন না। এবং ভারতের বিরুদ্ধে আপনারা যে এরকম একটা জোশালো বিবৃতি দিলেন, আন্দোলন মানে শক্তিশালী অবস্থান নিলেন, আমরা একটু জোশ পাইলাম। কিন্তু পরের দিনই আমরা শুনলাম আপনারা আবার ভারতের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছেন, পাইপলাইন দিয়ে আপনাদেরকে গ্যাস, তেল, পানি, বিদ্যুৎ বন্ধ, না ওইটা তো আনুসারের, ওই কি পেঁয়াজও না, কিছু একটা ডিজেল আনার জন্য পরের দিন। মানে একটু লজ্জা শরম তো থাকা উচিত। মাঝখানে একটু শুক্রবার শনিবার গ্যাপ দেন, দিয়া রোববার সোমবারে গিয়ে চান, আগের দিন এত বড় কথা বলার পরে পরের দিন আপনারা গিয়া হাজিরা দিয়ে এই যে এইভাবে ডিজেল চাচ্ছেন, বাংলাদেশি হিসাবে আমার তো নিজেরই একটু লজ্জা লাগছে আর কি। এখন এই যখন অবস্থা, প্রিয় দর্শক, আমার কাছে মনে হয় এই টোটাল কিসিমটাকে নিয়ে আমাদের আসলে একটা জাদুঘর তো না, চিড়িয়াখানা, কারণ এগুলো তো লাইভ জিনিসপত্র, না হলে আপনি বুঝবেন না। যেমন ধরুন সেদিনের ঘটনা আমি বলি, আমি হঠাৎ করে শুনলাম যে একজন আমার বন্ধু বললো, আমরা এক জায়গায় আড্ডা মারছিলাম, এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তো ছাত্রদলকে শিবিরে পিটাচ্ছে। তা বললাম বেগম রোকেয়ার নামে এখনো বিশ্ববিদ্যালয় আছে? ইউনুস না বেগম রোকেয়া নাম শুনলেই বা মহিলাদের নাম শুনলেই খুব বিরক্ত হইতো, তুই শিওর এটা বেগম রোকেয়া নামে আছে? বলে হ্যাঁ আছে রংপুরে। এবং শিবির খুব ভালোভাবে ছাত্রদলকে পেটাচ্ছে, তাদের নেতা টেতা আসছে এবং এটা নিয়ে তারা খুব উল্লাস করছে। আচ্ছা ঠিক আছে, ভাইয়ে মারামারি হইতেই পারে। পরের দিন করতেছে যে এই শুনছো, জগন্নাথে ছাত্রদল আবার শিবিরে পিটাচ্ছে। একটু পরে শুনে আলিয়া মাদ্রাসায় কে যেন কারো পিটাচ্ছে, মানে ব্যাপক তারপর শুনি তিতুমির কলেজ থেকে একটা দৌড় দিছে। আমি বললাম কে কারে দৌড়াচ্ছে? বলে না, শিবির নিজে টি শার্ট পরে দৌড়াচ্ছে। এই হচ্ছে অবস্থা ক্যাম্পাসগুলোতে, কে কারে পিটাচ্ছে কেউ কিছু জানে না। এর মধ্যে একজন আবার আমারে বললো
ভাই শিবিরের কারবার দেখছেন, অপ্রাপ্তবয়স্ক ছোট ছোট বাচ্চাদের হাতে ডান্ডা ধরে দিস। তা বললাম কি করবা, ইদানিং তো তাদের এইসব কারবারই আমরা শুনতেছি, হোটেলেও শুনলাম, হলেও শুনলাম, এই ডান্ডা ধরে দিল বাচ্চাদের ছোট ছোট, এই যে শিশু নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতে হবে আমাদেরকে। বলে আরে না না, ওই ডান্ডা ওই যেটা ভাবছে ওইটা না, মানে শিশুদের হাতে সত্যিকারের লাঠি ধরিয়ে দিয়েছে এবং তারা মারামারি করছে। তো এই হচ্ছে এই মারামারি। আর একটা মারামারি দেখলাম, এটা জুলাই যোদ্ধা নাম দিয়ে, ওইটা আগে ময়মনসিংহে ছিল, ময়মনসিংহ থেকে নাকি তাড়ানি খেয়ে এখানে আসছে, এখানে এসে আরেক জুলাই যোদ্ধা নতুন ধারার শান্তা বলে একজন আছেন, ওনারে গিয়ে একজন নারী ওনাকে চড় মেরে দিয়েছে। তো এরা ভাবছে এটা এখন ইউনুসের যুগ, ইউনুসের যুগে সাধারণত নারীদেরকে গালি দেওয়া, মারা, এগুলা বৈধ একটা ব্যাপার ছিল। তো ওই মহিলা আবার পরের দিন আবার এর দেখলাম পিঠায় শুয়ে ফেলাইছে রাস্তার মধ্যে। তো শুয়েছিস ভালো কথা, কিন্তু ওই মহিলা নিজে আহত হচ্ছে। আবার তুই বাবা সরকারি হসপিটালে গেছে কেন? সরকারি হসপিটালে গেছে, এ আবার তার সন্ত্রাসীদেরকে নিয়ে গিয়ে আবার এদেরকে মারছে, এবং অবভিয়াসলি শেষ পর্যন্ত উদ্ধারকারী জাহাজ হামজা, সরি এই তারেক রহমানের পুলিশ এসে ওই মহিলাকে ধরে নিয়ে গেছে, গিয়ে এখন গ্রেফতার আছে। প্রিয় দর্শক, ফান যতই করে না কেন, বাস্তবতা হচ্ছে বাংলাদেশের অবস্থা এখন এইরকমই একটা বিশৃঙ্খল, বিচ্ছিন্ন, বিশ্রী অবস্থা আছে। তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ আপনারা কে কি পান না পান জানি না। আমরা যারা প্রবাসে আছি, আমরা যেহেতু ভালো পাই, আপনাদের এই ব্যথা, এই কষ্টটা আমরা ফেসবুকে স্ক্রল করে দেখা ছাড়া এর বাইরে বুঝতে পারবো না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে জঙ্গিপনা, এই যে উন্মাদনা, এই যে অযোগ্যতা, এই যে অদক্ষতা, এই যে একটা ইংরেজি প্রেস রিলিজ 9 বার কারেক্ট করা, এই যে রাষ্ট্রদূতদের পালিয়ে যাওয়ার অবস্থা, এইভাবে একটা দেশ চলতে পারে না। এবং এইভাবে একটা দেশ চলতে পারে না বলে এই যে সো কোল্ড জুলাই নিয়ে টানাটানি, ও এখন তো আবার জুলাইয়ের মেটিকুলাস না, এখন আরেকটা কি একটা বাড়ছে, তারেক রহমান নিজে হয়ে গেছে জুলাইয়ের ঘোষক, সম্ভবত জুলাইয়ের ঘোষক হয়েছেন তারেক রহমান। এখন উল্টা দিকে আবার জামাতের আছে নাহিদ ইসলাম। এই যে একটা তাণ্ডব চলছে, এই তাণ্ডবটা সুখে শান্তিতে থাকলে দেখতে মজা লাগে, কিন্তু আসলে সুখে শান্তিতে আমরা কেউ নাই। আমি এই বিদ্যুৎ এইগুলোর কথার বাইরেও যেটা বলতে চাচ্ছি, আপনারা দেখবেন যে লেখাপড়ার অবস্থা খুব খারাপ। দেখলাম মাত্র একটা শিশুরা মিলে হেড স্যারের মোটরসাইকেল পুড়িয়ে দিচ্ছে। তারপরে ধরেন আমি ডেইলি স্টারে গত পরশু দিন একটা খবর দেখলাম, বা এর আগের দিন সম্ভবত, বাংলাদেশে শুধু আশুলিয়া গাজীপুর বেল্টে যে পরিমাণ কারখানা বন্ধ হয়েছে গত 2 বছরে, 1.5 লক্ষ শ্রমিক বেকার হয়েছেন। 1.5 লক্ষ, মানে 168টা না 70টা কারখানার একটা হিসাব দিয়েছে ডেইলি স্টার, এবং সেটা যদি সত্যি হয়ে থাকে 1000 করে যদি আমরা এক একটা, মানে ওই ফ্যাক্টরিগুলো অনেক বড় হয়, 3-4 হাজার শ্রমিকও থাকে, আমি গড়ে 1000 করে ধরলে 1.5 লক্ষ শ্রমিকের ওইখানের মধ্যে চাকরি নাই, এরা চাকরি পাচ্ছেন না, এরা গ্রামে ফিরে যাচ্ছে। এই যে কর্মসংস্থানের অভাব তৈরি হচ্ছে, এটা সমাজে একটা বিরাট অশান্তি, অস্থিরতা তৈরি করবে। কেন তৈরি করবে? কারণ হচ্ছে মানুষ তো বেকার, মানুষকে তো তার পরিবারকে খাইয়ে পরিয়ে বাঁচতে হবে। এরা যখন কাজ পাবে না, শুধু এদের কথা বলছে না, মানে যে কোনো মানুষ যখন কাজ পাবে না, তখন বিভিন্ন ধরনের অপরাধ বাড়তে থাকবে, অশান্তি বাড়তে থাকবে সমাজে। এগুলো অ্যাড্রেস করা দরকার। এগুলো অ্যাড্রেস না করে আপনারা যেভাবে এই তামাশার মধ্য দিয়ে দেশটাকে নিয়ে যাচ্ছেন, তামাশার মধ্যে আছেন, এই তামাশা এখন একটা গুছিয়ে একটা জায়গায় নিয়ে আসেন। আমরা দেখলাম যে জুলাই জাদুঘর যেটা করা হয়েছে, এটা খুব সম্ভবত 43 থেকে 45 বিঘা জায়গার উপরে করা হয়েছে। আমি অনুরোধ করব সরকার এরকম আরেকটা জুলাই চিড়িয়াখানা করেন, এবং এই যে ডিস্টার্বিং এলিমেন্ট সমাজে যারা আছে, ডিস্টার্বিং যেগুলা, এই যে জুলাই নাম করে যে কোনো জিনিস, আমি একটা ভিডিও দেখলাম, রিক্সা চুরি করছে, মারতে গেছে, কয় আমি জুলাই যোদ্ধা। তো এইগুলাকে, তারপরে ধরুন কবরের টাকা খেয়ে ফেলতেছে, জুলাই জাদুঘরের টিকিটের টাকা খেয়ে ফেলতেছে, এই যে লেভেলের খাওয়াই লোকজন, এগুলোর এক জায়গায় রাখেন, সরকারি পয়সায় খাওয়ান, আমরা টিকিট দিয়ে দেখতে যাবো। আবার আপনারা ওইখানেও কিন্তু ইনকাম করতে পারবেন। 50 টাকার টিকিট 30 টাকা নেন, 30 টাকার টিকিট দিয়ে 50 টাকা নেন, উই ডোন্ট মাইন্ড। কিন্তু প্লিজ দেশটাকে একটু গুছিয়ে সিস্টেমেটিক হতে চালানোর চেষ্টা করেন। যদি সেটা না করেন, রাজনীতিতে আপনাদের কি হবে, পরিণতি হবে, এটা নিয়ে আমরা সাধারণ মানুষ খুব একটা ভাবি না। কিন্তু দেশটা খারাপ হওয়ার সাথে সাথে আমরা সাধারণ মানুষ, আমরা যারা দেশে আছেন, যারা পরিবার পরিজন নিয়ে চলতে হয়, সমাজ নিয়ে চলতে হয়, বেঁচে থাকতে হয়, আছেন যারা প্রতিদিন পরিবার সকালে পরিজন নিয়ে উঠে চলতে হয়, সমাজ নিয়ে আরেকটা দিন চলতে হয়, কিভাবে যাবে সেটা নিয়ে বেঁচে ভাবতে হয়। থাকতে হয়।